আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবরার খান, নিউ ইয়র্ক থেকে। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, সেই ঘটনাটা আমার খুব কাছের এক বন্ধু ফয়সালের সাথে ঘটে যাওয়া। ফয়সালও নিউ ইয়র্কের বাসিন্দা, জামাইকা 179 স্ট্রিট হিল সাইডে। তার চাকরি সুবাদে সে কাজ করে ম্যানহাটন সিটি বলে পরিচিত নিউ ইয়র্কে। সো ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন অনেকেই হয়তো নাম শুনেছেন। তার আশেপাশেই সে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করছে। তার চাকরির সময়টা দেখা যায় যে বিকাল থেকে শুরু হয় এবং রাত্রে 11টা সাড়ে 11টা পর্যন্ত তার ডিউটিতে থাকতে হয়। তো প্রায় দিনই বাসায় ফিরে সে অনেক রাত্রেবেলা, দেখা যায় যে 12টা সাড়ে 12টার দিকে হয়তো ট্রেনে উঠছে, রাত 1টা 1:30টার দিকে ফিরছে। তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন আসলে বেশ বরফ পড়েছিল। আপনারা জানেন অনেকেই যে নিউ ইয়র্কে শীতের সময় মাঝে মাঝেই বরফ পড়ে থাকে, এবং যতই বরফ পড়ুক আমাদের আসলে এই বরফের ভিতরেও কাজে যেতে হয় বা কাজ থেকে ফিরতে হয়। কাজকে কোনোভাবেই আমরা মানে ছেড়ে থাকতে পারি না আর কি। তো নিজের জীবিকার তাগিদেই সেদিন অনেক বরফ পড়ার কারণেই ফয়সাল তার কাজে যোগ দেয় এবং কাজ শেষ করে রাত্রে 11:30টার জায়গায় সেদিন একটু দেরি হয়ে যায়, রাত 1টার দিকে রওনা করে। তো রাত 1টার দিকে যখন রওনা করে, আনুমানিক রাত 1:30টার দিকে সে পেন স্টেশন নামে পাশের যে ট্রেন স্টেশনটা সাবওয়েতে, সেই সাবওয়েতে অপেক্ষা করছিল। এবং রাত্রেবেলা যেটা হয় নিউ ইয়র্কে, যারা নিউ ইয়র্কবাসী বা যারা দীর্ঘদিন আমেরিকায় আছেন বা যারা ঘুরতে এসেছেন, অনেকেই হয়তো বা জানেন যে রাত্রেবেলা সাবওয়েতে ট্রেনগুলো যদি দেখা যায় অন্যান্য সময় দিনের বেলা 5 মিনিট 6 মিনিট পর পর আসে, কিন্তু রাত্রেবেলা আসে দেখা যায় আধা ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা পর্যন্ত দেরি করে। রাত 1:30টার থেকে সে অনেকক্ষণ অপেক্ষা করছিল, প্রায় রাত 2টার পরে একটা ট্রেন আসে আর কি। তো সেই ট্রেনটা করে সে পেন স্টেশন থেকে আরেকটা ট্রেন স্টেশনে গিয়ে ওখান থেকে তার যে গন্তব্যের যে ট্রেনটা, সেটা হচ্ছে এফ ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে প্রায় অনেকক্ষণ চলে যায়। ইতিমধ্যে রাত 3টা বেজে যায়। তো প্ল্যাটফর্মে অনেক ফাঁকা ফাঁকা জায়গার ভিতরে বেশ মানুষজন দূরে দূরে ছিল। আর একটা ট্রেন স্টেশন আন্ডারগ্রাউন্ডে অনেক বড় থাকে, আপনারা হয়তো যারা দেখেছেন বা হয়তো ধারণা করলেও বুঝতে পারবেন যে একটা যদি ট্রেনের কম্পার্টমেন্ট যদি দেখা যায় যে 12টা 15টা থাকে, সেখানে কতখানি জায়গা নিয়ে করতে হবে। ও যেখানে ছিল সেখানে আসলে আশেপাশে কোনো মানুষ ছিল না, হয়তো দূরে অনেকে কেউ ছিল। তো হঠাৎ করে প্রকট দুর্গন্ধ তার নাকে আসতে থাকে। দুর্গন্ধ বেসিক্যালি দেখা যায় যে উন্নত বিশ্বে এরকম ট্রেন স্টেশন এটা আসলে সেরকম অস্বাভাবিক একটা বিষয়। দেখতে পেল যে যে সিঁড়িটা আর কি প্ল্যাটফর্মে নেমে এসছে, মেইন উপর থেকে যে সিঁড়িটা দিয়ে সবাই নেমে আসে প্ল্যাটফর্মে, সেই সিঁড়ি দিয়ে একটা মানুষ নেমে আসছে, খুব উস্কো উস্কো, মানে যাদেরকে বলা যায় একটি হোমলেস। তো হোমলেস লোকটা আস্তে ধীরে নেমে আসছে, এবং আস্তে আস্তে যে ওই লোকটা যখনই কাছে আসতে থাকে, ফয়সাল ফিল করলো যে ওই যে দুর্গন্ধটা আরো বিকট হতে থাকলো। কাছাকাছি আর যখন আসলো দেখে উস্কো উস্কো একটা খুব চিরাজর্ণ একটা মানুষ। তো সেই লোকটা যখন কাছে আসে, হাতে তার একটা ক্যান, ওই যেগুলো এমটি ক্যান, বিয়ারের ক্যান হতে পারে বা ড্রিঙ্কসের ক্যান হতে পারে। তো ওই ক্যানটায় সে ওই কয়েন নাড়াচ্ছে আর শব্দ করছে, বলছে। এটা খুব ভারী গলায় ফয়সালকে বলল, স্যার, ক্যান ইউ গেট মি $1? উড লাভ টু বাই সাম বিয়ার। এটা বলার পরপরই ফয়সাল আসলে খুব অস্বস্তি ফিল করা শুরু করছিল, যেহেতু দুর্গন্ধ, এবং একটা সে পকেট থেকে $1 নোট বের করে সেই ক্যানটাতে দিয়ে দেয়, এবং দেওয়ার সাথে সাথে লোকটা আস্তে 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 হেঁটে আরেকদিকে চলে যায়। ইতিমধ্যে ট্রেন চলে আসে, তার গন্তব্যের এফ ট্রেন চলে আসার পরে সে কম্পার্টমেন্টে উঠে যায়। ডোর ক্লোজ হয়ে যায়। ডোর ক্লোজ হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে সে দেখলো যে প্ল্যাটফর্মে সেই উস্কো উস্কো লোকটা তার দিকে তাকিয়ে খুব অস্বাভাবিক একটা মানে দৃষ্টি তার দিকে দিয়ে রেখেছে, এবং কেমন জানি একটা অদ্ভুত একটা হাসি দিচ্ছে। যাই হোক, তো ওখান থেকে ট্রেনে করে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে তার গন্তব্যে, তার বাড়ি যেখানে, সেটা হচ্ছে 179 জামাইকাতে, ওই স্টেশন নামতে। তো যেতে যেতে এক সময় সে দেখতে পেল যে মানে সে খুব টায়ার্ড ছিল, তো অনেকটা নিদ্রার মতো হয়ে আসলো। তো স্বপ্নে সে আবল তাবল, মানে কোনো মানে ট্র্যাক ছাড়া অনেক কিছু, মানে কি কি জানি দেখলো। তো এরকমই মানে খুব অস্বস্তি লাগছিল আসলে তার তখন, এত টায়ার্ডনেসের ভিতরে। যখন ঘুম ভেঙে গেল তখন দেখলো প্রায় তার গন্তব্যের কাছাকাছি চলে এসছে। তো যখন আসলো ট্রেন থেকে নেমে গেল, নেমে হাঁটা শুরু করলো, ট্রেন স্টেশন থেকে বের হয়ে আসলো। এখানে বলে রাখা ভালো, ফয়সালের বাসা 179, যে জামাইকা 179, ওখান থেকে
হিল সাইড থেকে আরো বেশ কিছু দূর, প্রায় 10-15 মিনিট হাঁটতে হয়। তো সেখান থেকে সে হাঁটা শুরু করলো। রাত বাজে তখন প্রায় কাছাকাছি 3:30 পৌনে 4টা এরকম একটা সময়ের দিকে। হাঁটতে হাঁটতে আগাচ্ছে। আর রাস্তায় আসলে তখন তেমন একটা লোকজনও ছিল না, খুব চুপচাপ, যেহেতু সে প্রতিদিনই আসে, তো এই এনভায়রনমেন্টেই সবসময় চলাফেরা করে বা হেঁটে অভ্যস্ত। তো এই সময় হঠাৎ করে দেখতে পেল যে অনেক দূরে, তার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছে, স্ট্রিট লাইটের আলোতে দেখতে পাচ্ছে যে একটা মানুষ কুজো হয়ে বসে আছে জাস্ট ফুটপাতের সাথে, এবং হাতে সম্ভবত কি যেন একটা উঁচা করে দিয়ে রাখছে, এবং একটু শব্দ শুনতে পাচ্ছে দূর থেকে, যে ছন ছন ছন, সামথিং লাইক কয়েন্স। যখন কাছে চলে আসলো তখন স্পষ্টভাবে লোকটাকে দেখতে পেল। লোকটা তার দিকে উদ্ভট এক দৃষ্টিতে তাকিয়ে এবং একটা হাসি দিয়ে বলছে, স্যার, can you get me $1? Would love to buy some beer. ফয়সাল লক্ষ্য করলো এই লোকটা আর কেউ নয়, সেই ট্রেন স্টেশনের লোকটা যে কিনা ভিক্ষা করছিল তার কাছে, হোমলেস। সে ঘাবড়ে গেল, এই লোকটা এখানে আসলো কিভাবে। নিমিষেই সে অনেকটা দিশেহারা হয়ে গেল, দৌড়ানো শুরু করলো। দৌড়াতে রাস্তা শেষ হচ্ছে না, খুব অল্প সময় রাস্তা ছিল, হেঁটে গেলে হয়তো বা হার্ডলি 2-3 মিনিট লাগবে, তার মনে হচ্ছে অনেক সময় লাগছে। এই অবস্থায় যখন পৌঁছে গেল বাসার দৌড়ে, তখন কোনোভাবে চাবি বের করে দরজা খুলে ঢুকে দেখতে পেল যে কমন যে রুমটা, সে কমন রুমে, সিটিং রুমে তার ফ্ল্যাটমেট বসে আছে। তাকে সব ঘটনা খুলে বলল হাঁপাতে। তার বন্ধুটা শুনে তাকে আস্তে আস্তে আগে নর্মাল করলো, একটু পানি টানি খাওয়ালো, মুখে পানি টানি দিল, তাকে নর্মাল করার পর বললো, ফয়সাল, তুমি জানতে পারলে এই জায়গাটায় অনেক সময়ই দেখা যায় যে এরকম, অনেকেই বলে যে এরকম একটা মানুষকে দেখা যায় এবং নির্বিশেষে মাঝে মাঝে উধাও হয়ে যায়, এবং জানা যায়, তার শোনা কথা আর কি, যে এই লোকটা একটা হোমলেস ছিল ওখানে, এবং সে এক সময় কোন এক কারণে একটা গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তো ফয়সালের মনে একটা কোশ্চেন জাগে এরপর থেকে, যে এই লোকটা যদি এখানেই তাকে দেখা যায়, তাহলে কেন ম্যানহাটনে তার এই ট্রেন ধরার যে ইন্টারচেঞ্জটা ছিল ওখানে কেন দেখেছিল। এরপর থেকে কখনো আর কোনোদিন ফয়সাল তাকে দেখেনি। কোনো একটা আড্ডায় যখন ফয়সাল আমাকে এই গল্পটা বলছিল, তখন আসলে আমি ফয়সালের ওই বাসাটাতেই বসেছিলাম, যে বাসায় আশেপাশে ওই হোমলেসটাকে দেখেছিল সে। আর এরপরে কখনো ফয়সালটাকে দেখেনি। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ। আমরা কথা বলবো মাসুকের সাথে। মাসুক। ধন্যবাদ রাসেল ভাই, ইটস গুড টু বি ব্যাক। এন্ড আমি গল্প শুরু করি। সো বেসিক্যালি যেটা হচ্ছে, গল্পটা আমার নিজের সাথে বা এরকম কারো ঘটনা। আমার প্রফেশনের কারণে আমার প্রচুর মানুষের সাথে পরিচয় হয়, সেই সুবাদে অনেক ডিফারেন্ট স্টোরিজ আমি পাই। ওকে, এটা আমার একটা কাজের ক্ষেত্রে একজন অ্যাক্টর, তার কাছ থেকে পাওয়া। বেসিক্যালি গল্পটা হচ্ছে, যার কাছ থেকে আমি শুনেছি তার খালার স্টোরি, তার মার ফুফাতো বোনের। এটা বেশ অনেক আগের গল্প, বুঝতে পারছেন। তো ঘটনার শুরুটা হয় যখন আমার সেই ফ্রেন্ডের খালা, যিনি উনি পড়াশোনার জন্য একটা হোস্টেলে থাকতেন। আমি স্বাভাবিকভাবে জায়গার নাম টাম কিছু বলছি না। তার হোস্টেলের কাছাকাছি প্রায় 300 বছর আগের একটা চার্চ ছিল। আচ্ছা, চার্চ অ্যান্ড সেমেট্রি, ভেরি ওল্ড, একদম বলা যায় হচ্ছে যখন কলোনাইজেশনের জন্য বিভিন্ন ফরেন কান্ট্রিজ এখানে আসতে থাকে তাদের সময়কার। এমনিতে ওই চার্চ নিয়ে বেশ কিছু গল্প প্রচলিত ছিল, বাট উনি যেখানে স্টুডেন্ট ছিলেন তার এত হেডেক ছিল না। একদিন ইউজুয়ালি সে বাসায় ফেরার সময় সন্ধ্যার পরে একটু লেট হয়ে যায়, লেট দেন ইউজুয়াল। তো উনি বাসায় ফিরছিলেন, সামহাও উনি লেট হয় এবং লেট করে বাসায় ফেরেন, এবং ফেরার পরে টায়ার্ড ছিলেন, ঘুমিয়ে পড়েন সেদিন। এভাবে সেদিন থেকে ঘটনার বেসিক্যালি শুরু, বাট উনি জানতেন না সামথিং ওয়াজ হ্যাপেনিং। আচ্ছা, ভদ্রমহিলা পরে কয়েকদিন একটু আনইউজুয়াল, একটু সিক বা একটু অদ্ভুত ফিল করতে থাকেন। পরবর্তী কয়েকদিন উনি টায়ার্ড বা একটু আউট অফ প্লেস এরকম অনুভব করতে থাকেন। একদিন সকালে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন যে ওনার রুমমেটস এবং ওনার হোস্টেলের যারা ফ্রেন্ডস আছে তারা এবং হোস্টেল সুপার তারা তার রুমে উপস্থিত, এবং সবাই খুব চিন্তিত, তার দিকে কিছুটা রেগে বা চিন্তিত অবস্থায় থাকা। তো উনি বুঝতে পারেন না, উনি জিজ্ঞেস করার পরে তাকে সবাই অফিসে নিয়ে বসে, এবং বসার পর জিজ্ঞেস করে যে তুমি রাতের বেলায় কই গেছিলে। আচ্ছা, তো হি ওয়াজ শকড। আচ্ছা, কারণ ওনার কোনো আইডিয়া ছিল না। উনি জানেন যে আমি বাসায় আসছি এবং লাস্ট কয়েকদিন আমি ফিলিং টায়ার্ড, আমি ঘুমাচ্ছিলাম। তার রুমমেটরা তাকে তখন একটা খুবই অদ্ভুত তথ্য দেয়। তারা বলে যে তুমি গতকাল রাতে
রাত আনুমানিক 2-3টার দিকে তুমি ঘুম থেকে উঠে ওয়াল টপকে, উইচ ইজ ভেরি মানে নিয়ারলি ইম্পসিবল ফর হার, সে দেয়াল টপকে হচ্ছে হোস্টেল থেকে গোপনে বের হয় সবার অলক্ষ্যে, এবং সে তার হোস্টেলের কাছাকাছি সেই যে পুরনো সেমেট্রি, চার্চ এবং সেমেট্রি, ওইখানে যায়। এবং ওখানে যাওয়ার পরে একটা পুরনো কবর, মানে নিয়ারলি এজ ওল্ড অ্যাজ চার্চ ইটসেলফ, এরকম একটা পুরনো কবরের কাছে দাঁড়িয়ে থাকে এবং কান্নাকাটি করতে থাকে ফর লং টাইম। এবং বেশ কিছুক্ষণ ওখানে থাকার পরে, কান্নাকাটি করার পরে সে আবার চলে এসে তার বেডে শুয়ে পড়ে। আচ্ছা, তো তার রুমমেটরা এটা তাকে জিজ্ঞেস করে যে তুমি এটা কেন করছিলে ভাই, সে কি তোমার পরিচিত? বিকজ ইটস নট পসিবল, যদিও শি ওয়াজ ক্রিশ্চিয়ান, বাট ইট ওয়াজ নট পসিবল যে এটা তার কোনো রিলেটিভ বা সিস্টার, বিকজ এটা যার কবর, এটা লাইক নিয়ারলি 300 years old, সো কোন ট্রেস ব্যাক করার ওয়ে নেই। উনি এটা জবাব দিতে পারে না। যেটা হয় পরবর্তীতে আরো 2-1 দিন এটা রিপিট হয়, এবং যেহেতু এবার তার রুমমেটস এটা জানতো, তারা সজাগ ছিল, তারা জিনিসটা রিয়েলাইজ করে যে সি ওয়াজ স্লিপ ওয়াকিং। আচ্ছা, এবং সেই মুহূর্তে জিনিসটা হোস্টেল অথরিটি বা তার ফ্যামিলির জন্য একটা নেগেটিভ একটা ইস্যু হিসেবে দাঁড়ায়। উনি বাধ্য হয়ে হচ্ছে ওনার ফ্যামিলির কাছে চলে যায়, হোম টাউনে। সেখানে যাওয়ার পরে ইট সিমস লাইক যে ওকে এভরিথিং ওয়াজ নর্মাল, বাট আফটার ফিউ ডেজ উনি যখন ওনার বাড়িতে ছিলেন, সাডেনলি একদিন রাতে শি ডিসঅ্যাপিয়ার্ড। সকালে উঠে তার ফ্যামিলি মেম্বার্স তাকে পায় না, তা খুঁজতে শুরু করে, বাট ফরচুনেটলি তাকে পাওয়া যায় ওখানেই আর কি, লোকাল ট্রেন স্টেশন। উনি যথারীতি দাবি করেন যে আমি জানি না আমি এখানে কিভাবে আসছি, সো তারা ধরে নেয় যে ইট ওয়াজ এ কেস অফ স্লিপ ওয়াকিং বা এনি কাইন্ড অফ মেন্টাল ডিজিজ। এবং তারা তার ফ্যামিলি তার ট্রিটমেন্ট করার ডিসিশন নেয়, বিকজ তারা বেশ প্রোগ্রেসিভ ছিল। আমি একদম অনেক আমাদের আগের জেনারেশনের কথা বলছি, সো সে ওই বয়সে একটা মেয়ে হোস্টেলে পড়ছে, সো বুঝতে পারছেন। তো যেটা হয়, উনি ওনার ফ্যামিলি ওনাকে ইন্ডিয়া নিয়ে যায় ট্রিটমেন্ট করতে, এবং বেশ কিছুদিনের ট্রিটমেন্ট চলে। বিভিন্ন ফেমাস তৎকালীন সাইকিয়াট্রিস্ট যারা ছিল তারা তাকে নানা রকম থেরাপি দেয়, এর মধ্যে হিপনোটিক সাজেশন থাকে এন্ড এভরিথিং। এবং উনি বেশ সুস্থ অবস্থায় দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পরে উনি যখন সেকেন্ড টাইম কন্টিনিউ করতে চান, দ্যাট টাইম ওনার ইনসিডেন্টটা আবার রিপিট হয়। উনি আবার রাতের বেলা এরকম বের হয়ে যায়। সো এটা এবার একটা মানে আগের বার এটা ছিল জাস্ট সাম কাইন্ড অফ মেন্টাল ইলনেস লাইক স্লিপ ওয়াকিং, এবার একটা ইস্যু হয়ে দাঁড়ায় যেটা কন্টিনিউ হতে দেওয়া যায় না। তার ফ্যামিলি ট্রিটমেন্ট করতে থাকে কন্টিনিউ, বাট অ্যাজ এ রেজাল্ট সে কিছুদিন ঠিক থাকে এবং আবার এটা মাঝে মধ্যে কন্টিনিউ হতে থাকে। এই সময় যে চার্চের যে সেম সেই ঘটনা, এই চার্চে উনি একদিন যায় ওনার ফ্যামিলি সহকারে। তো সেখানে ওনার একজন প্রিস্টের দেখা পায়। উনি সেই ভদ্রলোক তার কথাটা শোনার পরে তারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আর ফার্দার ইনভেস্টিগেট করতে থাকে। ইন দ্যাট পয়েন্ট তাদের সিচুয়েশন এমন ছিল যে মানে এনি কাইন্ড অফ সলিউশন তারা ওয়েলকাম করছে। আচ্ছা, বিকজ ততদিনে তাদের কাছে এই জিনিসটা ডাউট হয়ে গেছে যে দিস ইজ নট জাস্ট এ মেন্টাল ইলনেস, দিস ইজ নট নর্মাল। তো সেই বেসিক্যালি সেই প্রিস্ট এটা নিয়ে বিভিন্ন এক্সারসাইজম বা সামথিং এই ধরনের কিছু পারফর্মস করে, তেমন ফল আসছিল না। তা ইনভেস্টিগেট করার পরে ফাইনালি প্রিস্ট তাকে একটা সলিউশন, একটা রেজাল্ট দেয়। সেটা হচ্ছে প্রিস্ট বলেন যে কবরটিতে উনি যেতেন, এটা 300 বছর আগের পুরনো এক ভদ্রমহিলার কবর, ফরেন একজন মহিলা, যিনি এখানে আসেন তার ফ্যামিলির সাথে, কিন্তু পরবর্তীতে তার ফ্যামিলি মেম্বার্সরা হয় ঈদের মারা যায় অথবা এখানে থাকে না আর কি, তার ফ্যামিলি কোন ট্রেস নেই, জাস্ট তার কবরটা ছিল। এবং প্রিস্ট এই স্পিরিটটার সাথে কন্ট্যাক্ট করে, ট্রাই করে, এবং উনি যে কনক্লুশনটাতে আসেন যে যার কবর এই ভদ্রমহিলা ফর এ লং টাইম সে এখানে রয়েছে, তার নিজের রুট যেখানে সে জন্মগ্রহণ করেছে, তার ফ্যামিলি, নোবডি ওয়াজ অ্যারাউন্ড ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। সামহাউ স্পিরিটটা সেই প্রথম দিন যখন তিনি লেট করে হোস্টেলে ফিরছিলেন তার সাথে সামহাউ কানেক্ট করেন, এবং এই স্পিরিটটা যে লোনলিনেস ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, এই লোনলিনেসটা এই স্পিরিটটা দূর করতে চায় তার মাধ্যমে। ও মাই গড, এক্স্যাক্টলি, বিকজ স্পিরিটটার পেইন্ট একটা খুব লং টাইম একটা সাফারিং বা পেইন, যে আমি মৃত্যুর পরও আমার কাছাকাছি কেউ নেই, দিস নো ওয়ান টু শেয়ার এ টিয়ার ফর মি। তার জাস্ট এই লোনলিনেস থেকে হয়তো সে চেয়েছিল যে কার সাথে তার সবকিছু শেয়ার করতে, বা অন্তত কেউ একজন আসুক আমার মৃত্যুর পরে, অন্তত আমার কবরের পাশে দাঁড়াক, আমার জন্য একটু কাঁদুক। এন্ড পরবর্তীতে স্পিরিট সাজেস্ট, এই প্রিস্ট সাজেস্ট করেন যে আপনি এখানে আসেন এবং আপনি আপনার ট্রিবিউট দেন, নট অ্যাজ এ পজেসড, রাতের বেলায় না, বিকজ এই ঘটনাটা ঘটছিল রাত 2-3 এরকম টাইমে। সো ধরে নেওয়া যায় যে হয়তো স্পিরিটটা এই ভদ্রমহিলা এরকম একটা টাইমে মারা যান, এন্ড এই কারণে এই টাইমটা এসে পজেসড। এবং পরবর্তীতে এই ভদ্রমহিলা হচ্ছেন, উনি যায় এই কবরটাতে এবং তার হচ্ছে শ্রদ্ধা দেন, করেন, এন্ড ধীরে ধীরে প্রবলেমটা সলিউশন হয়ে যায়। এই ভদ্রমহিলা টিল দিস ডে সে এবং ওনার ফ্যামিলি মেম্বার্সরাও অ্যাকচুয়ালি বিভিন্ন অকেশনে, ক্রিসমাস বা সামথিং, তারা ওই চার্চটার ওখানে যায় এবং ওই ভদ্রমহিলার কবর ফুল দিয়ে আসে, এবং এখন আর এই প্রবলেমটা হচ্ছে না।
Yes. So that's the story. Yes, and it's a beautiful story because Yes, এই it এত is. বছর আগের একজন ফরেন মহিলা হয়তো এখন ইন এ ওয়ে কিছু মানুষ পেয়েছে, তার আপনজন যারা তাকে এই অকেশন গুলাতে যাচ্ছে, তার কবরে ফুল দিচ্ছে, তাকে স্মরণ করছে। Let me ask you something. যদি এরকম মানে if it happened to you, Yes. কি করতা তুমি? মানে এরকম একজন মানুষ যে কিনা চায় যে মানে মাসুকের সাথে সময় কাটাতে, এবং সে একজন, ধরলাম যে একজন ফ্রেঞ্চ, একজন হয়তো এক সময় ভায়োলিন বাজাতো, ফিল্ম মেকার অথবা সিনেমাটোগ্রাফার ছিল, মানে কোন মাসুকের কোন পরিচিত অথবা মাসুকের খুব প্রিয় কোন ফিল্ম মেকারের হয়তো স্পিরিট। এটা খুবই আনইউজুয়াল একটা সিচুয়েশন, বাট আই গেস আসলে আমি পার্সোনালি আমি বিলিভার, এবং আমি বিলিভ করি যে মৃত্যুর পরে হয়তো সব শেষ না, হয়তো একটা মানুষের সোল বা তার পার্ট অফ দেমসেলফ বা তার এনার্জিটা পৃথিবীতে সামহাও কোথাও না কোথাও কবরে হোক বা কোথাও এক্সিস্ট করে। এবং আমি পার্সোনালি আমার বাবা মারা যান when I was like 3.5, সো আমার জন্য না এই সেমট্রিতে যাওয়াটা খুব রেগুলার ব্যাপার। এবং আমি মনে করি যে হয়তো এই মানুষগুলা আই ডোন্ট নো তারা ফিল করতে পারে কিনা, বাট ইট শুড ফিল গুড যে আমি মারা যাওয়ার এত পরেও কেউ না কেউ আছে যে আমাকে মনে করছে, আমার কাছে আসা ট্রাই করছে। সো ইন এ ওয়ে ইটস এ বিউটিফুল থিং যদি এটা হয়। ইটস নট স্কেরি ফর মি। সো আপনাদের কেমন লাগতো যদি আপনাদের কোনো প্রিয় বা আপনার পছন্দের কেউ যদি আপনার সাথে সময় কাটাতে পারতো মৃত্যুর পরে? একটা মানুষ যখন বেঁচে থাকে তখন আমরা সবাই তার সাথে থাকতে চাই, তার সঙ্গ চাই, তার সাথে কথা বলে সময় কাটাই, কিন্তু যেই মুহূর্তে সেই প্রিয় মানুষটি মারা যায় তখন আমাদের প্রথম কাজ হয় যে কত তাড়াতাড়ি তাকে বিদায় দেব, কত তাড়াতাড়ি তাকে রেখে আসবো। এটাই রিয়েলিটি। বাট সেই মানুষটা যদি আসলেই মৃত্যুর পরে আবারও আপনার সাথে সময় কাটাতে চায়, কেমন লাগবে এবং কি করবেন আপনি? তো যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের সাথে যিনি শেয়ার করবেন আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিই। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম রিমঝিম খান, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে থাকি। ওকে, আপনার যে ঘটনাটা সেই ঘটনাটা কোথায় ঘটেছে? ভাইয়া কিছু প্রবলেম থাকায় যদি তার এলাকাটার নামটা আমি না বলি, আচ্ছা, সেটা গোপন রেখেই আমি ঘটনাটা বলতে চাই। ঘটনাটা কি আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটেছে নাকি আপনার যে ঘটনাটা আমার নিজের সাথে নিজের সাথে ঘটা? ওকে, চলে যাই ঘটনায়। ঘটনাটা শুরু হয় 2017 সালের শেষের দিকে, প্রায় ডিসেম্বর মাসে। তখন আমি এসএসসি পরীক্ষা দিব, তো তার প্রিপারেশন চলছে আর কি। নর্মালি আমার স্কুল ডে শিফটে হওয়ায় আমার কোচিং প্রাইভেট শেষ করতে করতে প্রায় সন্ধ্যা, এমনকি রাত 8টা-9টা বেজে যেত। তো এমনই একটা নর্মাল দিনে আমি কোচিং থেকে ফিরছিলাম। তো ভাই আমার বাসা কিন্তু যাওয়ার জন্য একটা বাজার ক্রস করে যেতে হতো। তো আমার বাসায় যাওয়ার দুইটা রাস্তা ছিল। তো সচরাচর মানুষ যেটা ব্যবহার করে সেটা দিয়ে আমি যাওয়ার জন্যই আর কি রওনা হলাম। কিন্তু ওই বাসার সামনে যে দেখি যে বাসার সামনে অনেক লোকজন, মানে যাওয়ার কোনো জায়গা ছিল না। তা আমি একটু সাহস করে ভাবলাম যে মাত্র তো 7টা বাজে, এখন আর কি হবে। তো আমি অন্য একটা রাস্তা আছে সেটা দিয়েই রওনা হই। তো ভাই অল টাইম আমার কাছে একটা টর্চ লাইট থাকতো, তো আমি ওটা বের করে হাঁটা শুরু করলাম। ওই রাস্তাটা কিন্তু একটা মন্দিরের রাস্তা। আচ্ছা, ওই রাস্তাটার পাশে একটা মন্দির পড়ে, আর ভাইয়া ওইটা মেইনলি আপনার সবকিছুর পিছনের দিক, মানে ব্যাক সাইড আর কি। জাস্ট মন্দিরের রাস্তাটার ফ্রন্ট সাইড, বাকি সব বাড়িটা বাজারের সবকিছুর ওটা ব্যাক সাইড। আচ্ছা, তো আমি সাহস করে রওনা হলাম। আমি ভূত বা জিন এগুলা বিশ্বাস তো করতাম, কিন্তু মানে ভয় অতটাও পেতাম না। আমি সাহস করে এগিয়ে গেলাম। ওই মন্দিরের ভিতরে আপনার দুইটা বড় বড় গাছ ছিল, একটা ছিল জবা গাছ আর একটা শিউলি গাছ। শিউলি গাছের একটা বেশ মোটা সোটা ডাল মন্দিরটা ক্রস করে মানে বাইরে বের হয়ে আসছে। আমি যখন হাঁটতে হাঁটতে ওই ডালের কাছে, ডালটার নিচে আসলাম, তখন আমি ফিল করলাম যে মনে হয় গাছের উপরে কেউ বসে আছে এরকম। তা আমি ফার্স্টে মনে করলাম যে থাকতেই পারি, এলাকার হয়তো কোনো ছোট বাচ্চা শয়তানি করে ওখানে বসে আছে। তো ভাই আমি মানে কে ওটা সেটা দেখার জন্য আমার যে টর্চ লাইটটা সেটা বের করে আমি আস্তে আস্তে উপর দিকে, মানে নিচ থেকে উপর দিকে নিয়ে দেখি যে দুইটা পাটার যে পাতাটা সেটা কিন্তু আমার দিকে ঘোরানো। আমি ভাবলাম যে ঠিক আছে, ফেসটা দেখি বাচ্চাটা কি। তো আমি আরেকটু টর্চটা উপরের দিকে উঠাতেই দেখি যে বাচ্চাটার পিঠটা আমার দিকে ঘোরানো, মানে বাচ্চাটা পাটা উল্টা। তো এটা দেখে আমি কি রিয়াক্ট করবো আমি কিছু বুঝতে পারলাম না। আমার কি দৌড়ে পালানো উচিত বা চিৎকার করা উচিত নাকি, এরকম কোনো সেন্সই আমার মধ্যে কাজ করছিল না। তো ওই টাইমে ওই মন্দিরের পাশে একটা হিন্দু বাড়ি ছিল, সেই বাড়ি ছোট একটা বাড়ি মন্দিরের সাথে লাগানো, সেই বাড়ি থেকে একজন আমাকে ডাক দিল যে মা তুমি এদিকে আসো। তখন আমি ওনার কাছে গেলাম, যে দেখলাম যে হ্যাঁ ওই বাড়ির মালিক আঙ্কেলটা আমাকে ডাক দিল। আঙ্কেলটা বললো যে মা কিছু হয়নি, তুমি কিছু দেখোনি, তুমি যেগুলো দেখেছো সেগুলো ভুলে যাও, ওগুলোর কথা আর কাউকে বলো না, তোমার কিছু হবে না। আমি বললাম যে আচ্ছা আঙ্কেল, আমি কি দেখলাম কেন দেখলাম এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে আমি বাসায় আর কি যাই। যাওয়ার পরে সেই দিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমালাম, কিছু হলো না। পরপর 3 রাত আমার মানে স্বাভাবিকই গিয়েছে। চতুর্থ রাতে
আমি রাতের বেলায় আমার কিন্তু ভাইয়া নামাজ পড়ার একটা হ্যাবিট আছে, কিন্তু আচ্ছা। কোনো কারণে সেই দিন রাতে আমি এশারের নামাজটা পড়তে পারিনি। তো না পড়ে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ মাঝরাতে আমি মানে ফিল করি যে আমার ঘরটা আস্তে আস্তে আপনার মানে ঠান্ডা হয়ে আসছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, শীতকালে তাই বলে এত ঠান্ডা হবে? তা আমি মানে মনে হচ্ছে যে ঘরটাতে মানে কেউ একজন আছে, মানুষের উপস্থিতি থাকলে তো একটা আলাদা ফিলিং হয়। তো ওইরকম আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি ভাইয়া আমার যে বেডের যে সামনের দিকে সেই দিকে মানে চারটা সেম সাইজে 4টা লোক দাঁড়ানো। আচ্ছা। কিন্তু ভাই যেটা একেবারে প্রথমত ইম্পসিবল, কারণ বাসায় আমি আর আমার মা ছাড়া কেউ থাকে না, সো কেউ আসার তো কোনো পসিবিলিটি নাই। আর সেকেন্ড ভাই যে জায়গাতে তারা দাঁড়িয়ে আছে ওই জায়গাতে মানে কোনো মানুষ ঢুকতে পারবে না, কারণ সেখানে কোনো গ্যাপই নাই, গ্যাপ নাই, অথচ 4 জন মানুষ সেখানে দাঁড়ানো। তাদের প্রত্যেকের চেহারা ছিল সেম, তারা এই 5 বছরের বাচ্চার হাইট যেরকম হয় সেরকম তাদের হাইট ছিল। তো প্রথম জন আমাকে জিজ্ঞেস করলো, তুই নামাজ পড়েছিস? এভাবে পরপর তারা 4 জনই আমাকে সেম কোশ্চেন করে। আমি মানে বুঝতে পারছিলাম না যে কি করব। তারপরে আমি ভাবলাম যে না, পরিস্থিতি হাতের বাইরে, এখন আমার চলে যাওয়া উচিত। তারপর ভাই আমি দৌড় দিয়ে মানে আম্মুর রুমে যাওয়ার জন্য যে উঠলাম, আমি কিছুতে একটা বাধাকে পড়ে যাওয়ার পরে আমার কপালটা কেটে যায় ড্রেসিং টেবিলে লাগার পরে আম্মু আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার, এত ভয় পেয়ে আছো নাকি? আমি বললাম যে না আম্মু, ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে উঠেছিলাম, তারপর আমি পড়ে গেছি, দিয়ে এরকম কেটে গেছে। এরপর ভাইয়া আমি আম্মুর সাথে ঘুমাতাম। তো 7-8 দিন এরকম কিছু হলো না, নর্মালি গেল। 7 দিন পর আমি ভাবলাম যে পরিস্থিতি তো অনেকটা হাতের কন্ট্রোলে চলে আসছে, এখন আমি একাই শুই, আর আমার সমস্যা হবে না। তো ভাই সেই দিন রাতেও আমি একাই ঘুমিয়েছিলাম। এরপর থেকে আমি লাইট বন্ধ করে ঘুমাতাম না, লাইট জ্বালিয়েই। ভাইয়া আমি ঘুমিয়েছি প্রায় মাঝরাতে। আমি স্বপ্নে দেখছি যে আমার মানে একটা কুয়ার পাশে একটা বাচ্চা শুয়ে আছে। তা আমি ভাবলাম যে বাচ্চা মানে স্বপ্নে এগুলো হচ্ছে, স্বপ্নে আমি ভাবছি যে বাচ্চাটা কুয়ার পাশে কে রেখে গেল এভাবে, তো পড়ে যাবে তো কুয়াতে। আমি বাচ্চাটাকে যেই মানে ধরে সাইডে নিয়ে আসতে যাবো অমনি বাচ্চাটা কুয়ার মধ্যে পড়ে যায়। আর এটা দেখে আমি চিৎকার করে লাফ দিয়ে ঘুম থেকে উঠি। ওঠার পর আমার সারা শরীর ঘামতে থাকে, আমি ভয় পাই। ভাইয়া উঠে আমি বসে আছি, আমি কিন্তু সাইডে তাকাইনি, আমি কিন্তু একদম বেডের একদম কর্নারে। আমার মনে হচ্ছে যে আমার সাইডে কিছু একটা শোয়া। আমি আস্তে আস্তে মানে ঘোরের মধ্যে প্রায় সাইডে তাকিয়ে দেখি যে ওই সেম বাচ্চাটাই যেটাকে আমি স্বপ্নে দেখেছি, ওই বাচ্চাটাই আমার পাশে শোয়া। এবং ওই একইভাবে মানে তাদের দৃষ্টি ছিল উপরে আমার ফ্যানের দিকে, এক দৃষ্টিতে বাচ্চাটা ফ্যানের দিকে তাকিয়ে আছে। আচ্ছা। আমি এই জিনিসটা নিতে পারছিলাম না, আমি কি করব। আমি মানে ভেবে ওঠার আগেই আমি বাচ্চাটা সাইডে তাকিয়ে যেটা দেখলাম ভাইয়া, সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আর কখনো কল্পনাও করিনি যে এরকম জিনিস আমাকে দেখতে হবে। আমি দেখলাম ভাইয়া ওর পাশে, ওই বেবিটার পাশে একটা মহিলা শোয়া। মহিলাটারও দৃষ্টি পুরা আপনি নিজের চোখে দেখছেন একদম? জি ভাইয়া, আমি একদম নিজের চোখে দেখছি যে মহিলাটারও দৃষ্টি একদম সেম উপরের দিকে, তার পুরো বডি স্থির। আমি আরো বেশি অবাক হলাম ভাইয়া যখন ওর হাতের দিকে দেখলাম, ওই মহিলার ডান হাতটা ভাইয়া কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, মানে লম্বা হচ্ছে, একদম লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হতে হতে মানে পুরো আমার রুমের যেই গেটটা সেই গেট বরাবর চলে যাচ্ছে। ভাইয়া এটা আপনি একদম জাগা অবস্থায় নিজের চোখে দেখেছেন? ভাইয়া একদম জাগা অবস্থায়, এমনকি লাইটও জ্বালানো ছিল, ছোট চার্জার লাইট গুলো জ্বালানো ছিল রুমের। আমি ভাইয়া মানে তখন আর কোনো উপায় না পেয়ে আমি চিৎকার করলাম, কারণ মানে ওরা দুইজনই আমার নামার রাস্তাটা ব্লক করে রেখেছে। আমি নিচে যে যাবো, আমি যে দৌড় দিব, তারও কোনো উপায় ছিল না। পরে আমি চিৎকার দেওয়ার পরে আমার আম্মু আসে। আমার আম্মু আসার পরে দরজা নক করে, এটা আমি শুনতে পাচ্ছি যে আম্মু দরজা নক করছে, যে আম্মু দরজা নক করে বলে যে তুমি দরজা কেন লক করেছো? ভাই আমি কিন্তু দরজা লক করে কখনোই ঘুমাই না, বাট আনফর্চুনেটলি তখন কিভাবে দরজাটা লক হয়ে গিয়েছিল বুঝার কোনো মানে বুঝতে পারিনি। আর ভাই আমাদের বাসাগুলো আপনার অনেকটা ক্লোজ, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব খুব বেশি ছিল না, তাই আশপাশের ফ্ল্যাটের যেই লোকজন আছে তারা আমার চিৎকার শুনে তারাও আমার বাসার মেন গেটে আসে। তারাও ভেবেছে যে হয়তো কোনো বিপদ হয়েছে, প্রবলেম পড়েছে, হেল্পের দরকার, তারাও আসে। আমার আম্মু ভাই কোনো ওয়ে না পেয়ে, আম্মু যেটা বলে আম্মুর কাছ থেকে শোনা, কোনো ওয়ে না পেয়ে আম্মু মেন গেট খুলে দেয়। এলাকার কয়েকজন বড় ভাই এসে দরজা ভেঙে, রীতিমতো আমার রুমের দরজা ভেঙে তারা আমাকে রেস্কিউ করে। ভাই 6 ঘন্টা পর আমার জ্ঞান ফেরার পর আমার আম্মুর কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে ভাই আমার ঘর নাকি পুরাটা পানিতে ভরা ছিল, মানে রীতিমতো ফ্যান থেকে টপ টপ করে পানি পড়ছে। ফ্লোরে যদি ভাই পানি থাকে তাহলে বলা যায় যে হ্যাঁ বালতির পানি কেউ হয়তো ফেলেছে, কিন্তু আপনার থেকে রুফ থেকে কিভাবে পানি পড়বে সেটা তো মানে টোটালি পসিবল না আর কি। তো ভাইয়া এরপর আমি আর মানে নিতে পারলাম না ভাই, আমি আমার আম্মুকে সব কথা বলে দিলাম। সেই গাছের উপর ওই বাচ্চাটাকে দেখার পর থেকে শুরু থেকে যা হয়েছে সব বললাম। তো ভাইয়া এখানে বলি যে আমার দাদি কিন্তু আপনার এইসব জিন, তারপরে আমার দাদির কাছে কিন্তু জিন থাকে এবং তারা খুব অ্যাক্টিভ জিন। আমার দাদি হঠাৎ করে ওই দিন, অ্যাক্টিভ বলতে কেমন অ্যাক্টিভ বলেন তো? কি করে
আপনি আমার দাদি বাড়িতে যদি যান তাহলে আপনি রোজ রাতে দেখতে মানে মনে করেন যে আপনি বাসাটাকে অগোছালো করে রেখেছেন, ময়লা করে রেখেছেন, পরের দিন সকালে উঠে দেখবেন যে আপনার বাসা পুরো ক্লিন। তারা ভালো কাজ করে। হ্যাঁ, একদম ভালো কাজ করে এবং তারা খুব ফ্রেন্ডলি, বিভিন্ন দিক থেকে সাহায্য করে। তো আপনাদের কোনো ভয় লাগে না ওই বাসায় যে এরা আছেন বা এরকম কিছু? আগে ভয় লাগতো, কিন্তু পরে মানে অভ্যাস হয়ে গেছে। তারাও তো আমাদের কেউ ক্ষতি করে না, রাইট, উপকারী করে। ওকে, তারপর কি বলছিলেন আপনি? সেখানে চলে যাই। তারপর ভাই সেই দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে দাদি ফোন দেয়। দাদি কিন্তু এমনিতে অতটা আমার খোঁজ খবর নেয় না, দরকার হলে নেয়, না হলে নাই। তো সেই দিন হঠাৎ করে উনি ফোন দিয়ে আমার আম্মুকে বলেন যে কি ব্যাপার, ওর কি কোনো সমস্যা হয়েছে? আমার আম্মু বলে যে খামাখা টেনশন করবে, তাই আম্মু কিছু বলেনি। বলে যে না, কিছু হয়নি, এই নর্মালি আছে। বলছে না, আমি স্বপ্নে দেখলাম যে ওর অনেক অসুস্থ, ওর অনেক মানে ওর সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, এটা আমার দাদি স্বপ্নে দেখে। পরে আমার আম্মু বলে যে না, কিছু হয়নি, আপনি টেনশন করেন না। তো ভাইয়া আমার আম্মু এটা চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাই সেই দিন রাতে ভাই আমার জ্বর চলে আসে, প্রায় 103-এরও কিছুটা বেশি ছিল আম্মু যা বলে সেটা। আর ভাই আমার প্রচুর মানে ব্লিডিং শুরু হয় সেদিন রাতে। তো আমার আম্মু মানে অস্বাভাবিকটা মানে লক্ষ্য করার পর আব্বুকে ফোন দেয়। আব্বু তখন মানে বাইরে ছিল আর কি, অন্য একটা জায়গায় পোস্টিং ছিল। তো ওখান থেকে আব্বুকে মানে জরুরি ভিত্তিতে এখানে নিয়ে আসে। আর ভাইয়া আমি তখন ওই এলাকার যে সিএমএইচ আছে তাতে আমাকে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট করার পর তারা বলে যে ওর হচ্ছে মানে কিডনিতে পাথর হওয়ার প্রাইমারি স্টেজে। আচ্ছা, এটা বলে ডক্টর। আর ভাইয়া তখন কিন্তু আমার এসএসসি পরীক্ষার অনলি 7 থেকে 8 দিন বাকি। খুব ক্রিটিক্যাল টাইম। জি ভাই, 7 থেকে 8 দিন বাকি আর মাত্র পরীক্ষার। ডক্টর তো বলেই দিয়েছে ভাই যে না, ও এবার আর এক্সাম দিতে পারবে না, এবারটা আপনারা গ্যাপ দেন। তো এটা শুনে তো আমার আব্বু অনেকটা ভেঙে পড়েছে। আব্বু তো কিছুই জানে না, আব্বু তো ভেবেছে যে হয়তো এটা অসুস্থতা, কিন্তু আম্মু তো জানে ব্যাপারটা যে কি। তো এরপর কোনোভাবেই কিছু হচ্ছে না, ব্লিডিং বন্ধ হচ্ছে না। ডক্টর বললো যে না, একে ভর্তি থাকা লাগবে, মানে বাসায় নিয়ে যাওয়ার উপায় নাই। আচ্ছা। আর আমার দাদি কিন্তু ভাইয়া রীতিমতোই ফোন দিচ্ছে যে ওর কিছু একটা হয়েছে, তুমি বলো, আমি সবকিছু মানে টের পাচ্ছি। কিন্তু আমার আম্মু মানে কোনো ওয়ে না পেয়ে শেষমেশ বললো যে এরকম ও দেখেছে, গাছের উপর থেকে শুরু করে তারপরে ঘুমের মধ্যে এগুলা দেখে, তো এইসব ওর সাথে হচ্ছে, এখন কি করা যায়? তখন আমার দাদি বললো তুমি আগে কেন এসব কথা বলোনি, তাহলে তো এত দূর বিষয়টা গড়াতো না। তখন আমার দাদি বললো যে আমি যেটা বলছি সেটা করো, আর আব্বুকে যেন কিছু না জানাই, এটা বলো। দাদি বললো যে তোমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাও। তখন আম্মু বলে যে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাবো মানে ডক্টর যদি না রিলিজ করতে চায় আমরা কিভাবে নিয়ে যাবো, তুমি রিকোয়েস্ট করো। তখন আম্মুর রিকোয়েস্টে ডক্টর আঙ্কেল বললেন যে ঠিক আছে, এখন যেহেতু অনেকটা মানে কন্ডিশন একটু বেটার, তো আপনি বাসায় নিয়ে যান, বাট আমরা ওকে ট্রিটমেন্টের ভিতরেই রাখবো। তখন আম্মু বললো যে ওকে, ওর বাসায় ওর ট্রিটমেন্ট হবে। আমাকে বাসায় নিয়ে গেল ভাইয়া। বাসায় নিয়ে যায় তখন আপনার দাদির পরামর্শে? জি, দাদির পরামর্শে। বাসায় যখন নিয়ে যায় তখন ভাই সন্ধ্যা ছিল। সন্ধ্যাতে বাসায় নিয়ে যাওয়ার পর দাদি ফোন দেয়। দাদি আম্মুকে ফোন দিয়ে বলে যে ওকে ফোনটা দাও, আমার সাথে একটু কথা বলবো। তারপর আমাকে ফোনটা দিল। আমাকে ফোন দিয়ে দাদি বলে যে দাদু যা হয়েছে এগুলোতে ভয় পাওয়ার দরকার নাই, আমি এখন তোমাকে যেটা বলি তুমি সেটা করো। আমি বলছি হ্যাঁ দাদি বলেন। বলছে আজকে রাতে তোমার ঘরে একজন আসবে যে তোমাকে সুস্থ করে দিয়ে যাবে, তুমি ভয় পাবা না, তুমি একদম ভয় পাবা না, আর হচ্ছে কাউকে কিচ্ছু বলবা না, যা দেখবা সেটা একদম চুপচাপ দেখবা, কোনো আওয়াজ করা যাবে না, ও যা করবে ওকে করতে দিবা। আমি বললাম যে ঠিক আছে দাদি, আমি ভয় পাবো না। তখন যথারীতি সবাই ডিনার করে শুয়ে গেল। তারপর আমার আম্মু কিন্তু জানে যে এরকম কিছু একটা হবে আজকে রাতে। তবে আমি শুয়ে আছি, আমি তো অপেক্ষা করছি যে জিনিসটা কি, আমি একটু দেখি। ভাই অনেকক্ষণ হলো কোনো রকম কোনো মানে কিছুই আন্দাজ করতে পারলাম না। যে তারপর আস্তে আস্তে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নাই। পরে প্রায় আপনার ফজরের আগ দিয়ে প্রায় 3টা বা 3:30 এরকম সময় হঠাৎ ভাইয়া আমি চোখ মেলতে দেখি আমার মানে ঘরটা ধোঁয়াতে মানে ভরে যাচ্ছে আস্তে 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 আস্তে, অনেক কুয়াশা যখন একসাথে হয় এরকম ওরকমটা। পরে আমি সারা ঘরে একবার তাকালাম যে কি হচ্ছে। পরে ভাই আমি দেখি আমার মানে পায়ের দিকটাই মানে কুয়াশাগুলো জমাট বেঁধে আছে। আচ্ছা। জমাট বেঁধে আস্তে আস্তে সেগুলা একটা অবয়ব মানে একটা শরীরের আকার নিচ্ছে, একটা মানুষের আকার। পরে আমি মানে অনেক ভালো মতো সেই জিনিসটা লক্ষ্য করার পর দেখলাম যে ওটা একটা লোক, একটা মানুষে পরিণত হলো। একটা মানুষে পরিণত হলো। মানুষটা অনেকটা জোব্বা করে থাকলে যেরকম মানে আকার হয় সেরকম, লম্বা কোনো পোশাক। হ্যাঁ, লম্বা কোনো পোশাক, এবং মানুষটাও স্বাভাবিক হাইটের চেয়ে অনেকটাই লম্বা আর কি। তো ভাইয়া মানুষটা আমি দেখলাম যে সেই মানে লোকটা প্রায় আপনার 5 মিনিট ধরে স্থির মানে ওভাবে দাঁড়িয়ে আছে, নড়ে না চড়ে না কিছু করে না। 5 মিনিট ধরে যে জায়গাতে দাঁড়ানো ছিল সেইভাবেই দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর সেই জিনিসটা দেখলাম ভাইয়া মানে মুভ করে
আমার পুরো ঘরকে মানে পুরো রুমটাকে ও একটা রাউন্ড দিল। আচ্ছা। আর ভাই এখানে আরেকটা বলি, আমি একটু ভুলে গিয়েছিলাম। আমার দাদি কিন্তু আমাকে বলেছিল যে চাল ভাজা আছে না, জি জি জি, চাল ভাজা বলছে তুমি তোমার আম্মুকে বলবা যে এক বাটি চাল ভাজা যেন তোমার পাশে কোনো একটা বাটিতে রেখে দেয়, রেখে দেওয়া হয়। তো ওই দাদির নির্দেশ মতো চাল ভাজা ওখানে রাখা ছিল। তো ভাইয়া ওই জিনিসটা আমার পুরো রুমটাকে মানে রাউন্ড করে ঘুরে আসার পর ও এসে আমার যে টেবিলের উপর যেখানে চাল ভাজাটা রেখেছিলাম ওটার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া মানে জিনিসটা আমার থেকে মানে মাত্র 1 থেকে 1.5 হাত দূরে ছিল। আমি দেখতে পাচ্ছি তার ফেসটা, আমি বুঝতে পারি না, কিন্তু কিছু একটা আছে সেটা বুঝতে পারছি। পরে ভাইয়া ওই অত লম্বা মানুষটা মানে ঝুঁকে যেভাবে সিজদা করে সেভাবে ওই চালের বাটিটার উপর ঝুঁকে কিছু একটা করলো। করার পর ভাইয়া ওভাবে আবার ওই সিজদার রত অবস্থায় সে প্রায় 5 মিনিট আবার ওভাবে স্থির হয়ে ওই কি যেন করছিল। পরে 5-6 মিনিট পর সে আবার উঠে দাঁড়ালো, মানে সোজা হয়ে দাঁড়ালো। সোজা হয়ে আবার আমার ঘরটা পুরা মানে চক্কর দিল, পুরো ঘরটাকে সে রাউন্ড করে কিছু একটা করলো। পরে ভাইয়া আমার দরজাটা আমি দেখছি ভাই আমার দরজাটা হালকা একটু চাপানো ছিল, ও সুন্দর করে ভাইয়া দরজাটা খুলে ঘর থেকে বের হলো। বের হওয়ার পর ভাইয়া সম্ভবত ও আমার পুরো বাসাটাই রাউন্ড করে গেল, কারণ আমি তাকে প্রায় 3 বার দেখলাম। একবার ঘুরে মানে আমার দরজার পাশে প্রায় ও 3 বার আসলো, পুরো বাসাটা রাউন্ড দিয়ে সে 3 বার আসলো। এইভাবে করতে করতে ভাইয়া কিছু একটা করে মানে কি করলো সেটা জানি না, বাট ও কিছুক্ষণ পর প্রায় আপনার আধা ঘন্টা পর আমার ঘরে আবার আসলো। যেখান থেকে আমি ওই জিনিসটাকে দেখেছিলাম ফার্স্ট যেখানে, সেইখানে এসে আবার ও স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তখন ভাইয়া ফজরের আজান দিচ্ছে। ওই টাইমে ভাইয়া জিনিসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল, আপনার চোখের সামনে আবার ভ্যানিশ হয়ে গেল, একদম আমার চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেল। আর ভাইয়া আমি তো মানে অবাক যে এইসব জিনিসও মানুষ দেখে। হ্যাঁ, ওই জিনিসগুলো কেউ না দেখলে বিশ্বাস করবে না। খুব স্বাভাবিক, সত্যি কথা। এবং আপনার চোখের সামনেই পুরো জিনিসটা ঘটেছে। এরপরে কি হলো? এরপরে ভাইয়া সকাল হলো। সকাল হওয়ার পরে ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আমি উঠে দাঁড়ানোর যেখানে আমার ক্ষমতা ছিল না সেখানে ভাই আমি একটু ট্রাই করে দেখলাম যে আমি হাঁটতে পারছি, রীতিমতো আমি হাঁটতে পারছি এবং স্বাভাবিক কাজকর্মগুলো আমি করতে পারছি। পরে আবার আব্বু ডক্টরকে ডাকলো যে ও তো হাঁটাহাঁটি করতে পারছে। তখন ডক্টর আবার চেক করলো, চেক আপ করে বললো যে ও তো এখন সুস্থ, ও তো মানে স্বাভাবিক কাজ তো করতে পারে, কোনো সমস্যা নাই। না মানে এটা জাস্ট মিরাকেল আর কি, যেটা কিভাবে হলো। এটা আপনার জীবনে ঘটেছে একদম? জি ভাই, একদম আমার জীবনে ঘটা। এবং তখন আমি ভেবেছিলাম যে আপনাকে ওটা বলবো আর কি, কিন্তু সময়ের অভাবে আর কি হয়। তারপর থেকে কি এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়েছে আপনার? ভাই সেরকম সমস্যা হয় না, কিন্তু আমার স্বপ্নে প্রচুর মানে আমি স্বপ্নে যা দেখি, বিশেষ করে ভাই আমি আমার মাকে নিয়ে স্বপ্নে যা দেখি সেটাই সত্যি হয়। ভাই এটা কি আমি বলবো? এটা আমরা তাহলে আরেকটা ঘটনায় বলবো। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনাটা অনেক চমৎকার ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে আবারও আছেন মারুফ শুভ, এবং তিনি তার আরো একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। মারুফ শুভ, আপনার সেকেন্ড ঘটনায় আমরা যাই। জি, ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এই ঘটনাটা পুরান ঢাকার একটা ঘটনা, আমার আঙ্কেলের সাথে ঘটনাটা ঘটেছে। তো এই আঙ্কেল আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছে ওভাবে বলছি। তো উনি ওনাদের যে বাসাটা ছিল, ওনাদের বাসাটা হচ্ছে পুরান ঢাকার যে টাইপের বাসা হয়, যে রুমের ভিতর থেকে আর কি দোতলায় যাওয়া যায় এমন একটা বাসা। তো উনি ওনাদের মানে যে লিভিং রুম ছিল, মানে গেটটা খুললে ওনাদের লিভিং রুম, মেন দরজাটা খুললে ওনাদের লিভিং রুম ছিল, উনি ওখানেই থাকতো রাতের বেলা। তো ওনার একটা মানে কুকুর ছিল, মানে ছোট থেকে সে কুকুরটাকে ইয়ে করেছে। তো রাতের বেলা ওনাদের বাসার সামনে একটা গার্ডেনের মতো জায়গা ছিল, ওখানে গাছটা ছিল, অনেকে ছিল। তো ওইখানে কুকুরটাকে উনি ছেড়ে দিত রাতের বেলা, আর কুকুরটা পুরো গার্ডেনে ঘুরতো আর চিলাচিলি করতে ইয়ে করতো, অনেক চিল্লাতো রাতের বেলা। ও সে মনে করতো অন্ধকার বা মানুষজন একটু আশেপাশে দেখলে হয়তো বা চিল্লা, এরকম ইয়ে। তো একদিন মানে ওনার রুমের মেন দরজাটা খোলাই ছিল, উনি রাতের বেলা ওখানে পড়ছিল। তো পড়তে পড়তে মানে হঠাৎ করে মানে কুকুরটা অনেক চিল্লাচ্ছে। তো চিল্লাতে চিল্লাতে সে মানে রুমের ভিতর ঢুকে যায় আর অনেক কাঁপতেছে, মানে তার কুকুরটা কাঁপা আর মানে কমতেছে না। মানে পরে কুকুরটাকে টান দিয়ে সে আবার বাইরে নিয়ে যাচ্ছে, সে আর যাবে না, মানে তাকে কোনোভাবেই টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না বাইরে। তো এই জিনিসটা আসলে কোনো সময় হয় না, ওই মানে সবসময় ও নর্মালি বাইরেই থাকে রাতের বেলা। তো এটা সে অবাক হলো যে ও বাইরে যেতে যাচ্ছে না কেন, আর পুরো শরীর কাঁপতেছে আর ইয়ে করতেছে। তো চিল্লানো বন্ধ। তো সে বাইরে গেল, গিয়ে টর্চ মেরে পুরো গার্ডেন দেখলো, কোনো জায়গায় কিছু নেই। তো এমন সময় মানে কুকুরটাকে সে রুমের ভিতরে নিল। তো 1-2 দিন পরে তার বাসার যে সামনের বাসায় একজন ভদ্রমহিলা ছিল, সে তাকে ডেকে বললো আর বললো যে তোমাকে তো আমি রাতের বেলা মাঝে মাঝে ওই তোমাদের বাগানটা, সামনে যে বাগানটা, ওখানে হাঁটাচলা করতে দেখি, রাতে 1-2টা বাজেও তুমি হাঁটো, তুমি ওখানে রাতের বেলা হাঁটাচলা করো না, এটা বললো। তো বলার পরে বললো যে কেন আন্টি, আমি তো কেন হাঁটবো না, এখানে কি সমস্যা, অসুবিধা কি? বললো যে অসুবিধা তোমাকে ওভাবে আমি বলতে পারবো না, তুমি হয়তো বা এটা বিশ্বাস করবে না, কিন্তু তুমি রাতের বেলা বাবা এখানে হেঁটো না, জায়গাটা বেশি রাতের বেলা সুবিধা না, ভালো না। বললো যে কেন আন্টি, এখানে কি কোনো চোরের সমস্যা বা কোনো ইয়ের সমস্যা, আমাকে বলেন,
বললো না কোনো সমস্যা নেই, তোমাকে আমি বললাম তুমি রাতের বেলা এখানে এসো না, মানে তোমাদের গার্ডেনে বেশি হাঁটাচলা করো না রাতের বেলা। তো সে এই বিষয়টা অবাক হলো। তারপর তার 2 দিন আগে আবার তার মানে কুকুরের সাথে এরকম একটা ঘটনা ঘটলো। তো সে কুকুরটা আর রাতের বেলা বাইরে থাকতো না, তার রুমে ইয়ে করতো। সে রাতের বেলা গেট টেট লাগিয়ে মাঝে মাঝে উঠে মানে গেট খুলতো না কিন্তু জানলা দিয়ে দেখতো যে কি ওখানে সমস্যাটা কি, আসলে এখানে কি প্রবলেমটা কি, ওখানে আমাকে মানে কেন যেতে পারবো না আমি। তো দেখলো কিছুই নাই, স্বাভাবিক, কোনো গাছও স্বাভাবিক আছে, সবকিছু অন্ধকার একটু ওখানে আর কি, কোনো সমস্যাই তো সে দেখতে পাচ্ছে না। তো একদিন রাতের বেলা যেটা ঘটলো যে সে পড়ালেখা শেষ করে সে একটু স্মোকের তার অভ্যাস ছিল, সে একটু রাত মানে ওই গার্ডেনের দিকে গিয়ে একটু স্মোক করতো। তো সেই সিগারেটটা জ্বালিয়ে সে বাইরে বের হয়ে সে সিগারেট খেলো। সিগারেট খাওয়া শেষ করে সে সিগারেটটা নিচে ফেলে করে সে যখন মানে রুমের দিকে ব্যাক করবে, এরকম সময় মানে একটা সাউন্ড পেলো, মনে হলো যে গাছের পাতা বা এরকম ডালের একটা মানে সাউন্ড টাইপের আর কি। তো সে পিছে ফিরে তাকালো, দেখলো যে কিছুই নেই এই টাইপের। তো সে যখন হেঁটে হেঁটে রুমের দরজার ভিতরে গেল, তখন সাউন্ডটা আরো জোরে যখন হলো, তখন সে বুঝলো যে না, সমস্যা একটা আছে, এখানে একটা কিছু আছে, কেউ একজন ঢুকেছে, বাউন্ডারির ভিতরে কেউ একজন ঢুকেছে, এটা মনে হলো। সে ফার্স্টে চোর মনে করেছিল, চোর টাইপের কিছু। তো টর্চটা নিয়ে সে গেল সামনে গিয়ে পুরো গার্ডেনের গাছ টাছগুলো চেক করলো, কিছুই নেই। তো একটা গাছের উপরে সে জাস্ট একটু লাইট মারার পর যেটা হলো যে মানে দেখলো যে একটা বিভৎস চেহারার একটা মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মহিলা চেহারাটা আসলে মানে অদ্ভুত ভাবে